গৃহিণী শব্দের অর্থ কি জানেন? বইয়ের পরিভাষায় যদি বলি তাহলে রান্নাবান্না, ঘর পরিষ্কার, বাজারঘাট এবং পরিবারের সবার যত্ন নেওয়ার মতন দৈনন্দিন কাজগুলো যে নারীটি করে থাকেন তিনি গৃহিণী। আর যদি নর্মালি বলি তাহলে সংসারের চাবিকাঠি যার হাতে তিনি গৃহিণী। আর এই ক্ষেত্রে গৃহিণীর অবশ্যই স্ত্রীলিঙ্গ হবে এবং এর সমার্থক কিছু শব্দ আছে। এই যেমন ধরেন গৃহকর্ত্রী কিংবা গিন্নি। ভালোবেসে যে নামেই ডাকুক না কেন, দায়িত্ব কিন্তু একই। পুরো সংসারটার প্রাণ ভোমরা তার হাতের মুঠোয় থাকে। সে তার ভালোবাসা দিয়ে এই সংসারটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে চালিয়ে এগিয়ে নিয়ে যায়। এবার বলুন, আমার মতন গৃহিণীরা যারা আমাকে দেখছেন, আপনারা সবাই কেমন আছেন? কে কোথা থেকে আমাকে দেখছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। আজকে গল্প শুরু করেছি গৃহিণীর শব্দার্থ দিয়ে। হয়তো ফার্স্টেই বলছেন, সালমা এরকম জ্ঞান দেওয়া শুরু করলো কেন? আসলে জ্ঞান দেওয়া নয়, নিজেকে মোটিভেটেড করার জন্য আমি আমার মতন করে চিন্তাভাবনা করছিলাম। আমার কি মনে হয় জানেন, প্রতিদিনের এই যে সংসারের কাজগুলো, এগুলো তো আর চেঞ্জ হবার নয়। আমৃত্যু যতদিন পায়ের ওই খাটিয়ায় না উঠবো ততদিন পর্যন্ত এটা চলতেই থাকবে। কিন্তু নিজেদেরকে যদি একদম বোর্ড করে ফেলি যে সে একই কাজ, তাহলে আসলে কাজ করার মতন আগ্রহ আর থাকবে না। সংসার তো আমার সংসারে যখন আমি আগ্রহ হারিয়ে ফেলবো, তখন কিন্তু সংসারটা একদম ফিকে পড়ে যাবে। আর সেই জন্যই আমি নিজেকে সবসময় নিজের মতন করে নারিশড করি, মোটিভেটেড রাখি। আর সেই সাথে আমার সংসারটাকে একটু একটু করে সাজিয়েও রাখি। বলুন তো, আপনারা সবাই কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, ভিডিওর এই পর্যন্ত এসেছেন, যদি কোনো একটা অংশ ভালো লাগে প্লিজ একটা লাইক করে ভিডিওটি দেখবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। গত শুক্রবার সারাটা দিন আমার গিয়েছে মাছের বাজার করতে, মাংসের বাজার করতে এবং সেগুলো গোছাতে। সারা দিনের ব্যস্ততার টুকিটাকি অংশগুলো নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি। এই যে মাংসের বাজার করে নিয়ে এসেছি, বিশেষ করে মাছের বাজার করে নিয়ে এসেছি। তো আসলে আমার খালা জাস্ট খালি প্যাকেট ধরে ধরে আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছে। এগুলো এভাবেই এখন সে ফ্রিজে ঢুকিয়ে ফেলবে। তার কাজের টাইম প্রায় শেষ, সেজন্য সে কোনো মাংস বের করছে না, কিন্তু শাকটাগুলোকে সে বেছে গুছিয়ে দিয়ে যাচ্ছে যাতে আমি রান্না করতে পারি। তো আমি আজকে বেশ কয়েক রকমের মাছ কিনেছি। রুই মাছ, তারপর আয়ের মাছ, তারপর একটু ইলিশ মাছ, সাথে চিংড়ি মাছ 2 রকমের, সাথে পাঁচমিশালি মাছ কিনতে স্বপ্নে যাব ডিসিশন নিয়েছি, কিন্তু এখনও যাওয়া হয়নি। দেখা যাক, যদি ওদিকে যাই অবশ্যই পাঁচমিশালি মাছও কিছু কিনে আনবো। খালাকে বললাম, তুমি শাকসবজি আর মাছের অংশটা সামলাও, আমি এদিকে যে শুকনো বাজারগুলো করে এনেছি সেগুলো গোছাই। সবার আগে ডিমগুলোকে ধুয়ে আমি ট্রেতে করে গুছিয়ে ফ্রিজে রেখে নিচ্ছি, কারণ এটা যদি বাইরে থাকে কখন কার হাতের ধাক্কা লেগে পড়ে সব ভেঙে চুরে একাকার হয়ে যাবে তার নেই কোনো ঠিক ঠিকানা। সেই জন্য ডিমটাকেই সবার আগে গুছিয়ে নিচ্ছি, তারপর অন্যান্য কাজগুলো করব। আবার এদিকে আমাকে কিছু রান্নাবান্নাও করতে হবে দুপুরের জন্য, সেই জন্য খুব দ্রুত কাজ করা শুরু করেছি। আজকে খালা আসার আগেই আমি ঘর বাড়ি গুছিয়ে নিয়েছি। বেডরুমগুলো এখনও গোছানোর সময় পাইনি, কারণ মেয়েরা ঘুমাচ্ছে। কিন্তু আমি আমার নিজের বেডরুম গুছিয়ে নাস্তা রেডি করে খেয়ে সাহেবকে নিয়ে চলে গিয়েছিলাম বাজারে। খালা এসে তার মতন করে কাজ শুরু করেছিল, এর মধ্যেই আমি বাজার নিয়ে ঢুকেছি। তাতে অবশ্য ম্যাডামের মুখটা একটু কালোই হয়েছে, কারণ তার এখন একটু ইচ্ছে করছে না এগুলো গোছাতে। অন্যদিকে আমার সময় নেই যে তার পাশে থেকে আমি এগুলো গোছাবো। আচ্ছা, তাকে তো দিয়েছি মাংসের গোছগাছ করতে, আর এদিকে আমি বলছিলাম যে আমি শুকনো আইটেমগুলো গোছাচ্ছি। এখানে মেয়েদের জন্য বেশ কিছু নুডলস এনেছি। এখানে মেয়েদের জন্য আমি বেশ কিছু নতুন নুডলস এনেছি। এই নুডলসগুলো দেখলাম মিনা বাজারে বেশ পরিমাণে আছে, তো ভাবলাম এই নুডলসগুলো নিয়ে আসি, ওদের যদি ভালো লাগে ওরা খাবে। আমার মেয়েরা রাত্রেবেলা আসলে ভাত খেতে একদম পছন্দ করে না, ওদের পছন্দের খাবার হচ্ছে নুডলস, চিকেন ফ্রাই, ডিম পোচ অথবা পিৎজা অথবা পাস্তা, যে কোনো কিছু একটা। তো যেহেতু তারা রাত্রে একদমই খেতে পছন্দ করে না, সেই জন্য তাদের জন্য একটু ডিফারেন্ট কিছু ব্যবস্থা করে রাখা, এই আর কি। আর এছাড়াও এনেছি ওদের টিফিনে দেওয়ার জন্য বিভিন্ন রকমের ফ্রোজেন আইটেম।
আমার বাসায় এমনিতেই আমার অনেকগুলো শীট পড়ে আছে, যেগুলো দিয়ে আমি চাইলেই যে কোনো সময় ফ্রোজেন আইটেম বানাতে পারি। কিন্তু কাজের চাপে এবং দৌড়াদৌড়ির কারণে আমার আসলে সেরকম সময়ও হচ্ছে না, আবার এনার্জিতেও কুলাচ্ছে না যে আমি আবার নতুন করে ওদের জন্য একটু রোল, সমুচা, সিঙ্গারা এসব কোনো কিছু বানাবো। সেজন্য যখনই বাইরে যাই চেষ্টা করি আচ্ছা হাতের কাছে কোনটা ভালো ফ্রোজেন আইটেম আছে সেটা নিয়ে নিতে। তো আমাকে আমার খালা শাকসবজির মোটামুটি রান্নার জোগাড় করে দিয়ে চলে গিয়েছে। আমি প্রথমেই পাট শাকটা একটু ভেজে নিচ্ছি। পাট শাক আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দের একটা খাবার। আর শুক্রবার দুপুরে তার সামনে যদি এক বাটি পাট শাক দেওয়া যায় তাহলে তার দিল খুশ হয়ে যাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আজকাল ম্যাক্সিমাম রান্নাই করছি আমি আমার ফ্রোজেন শাকসবজি দিয়ে। যেমন ফেব্রুয়ারির দিকে আমি প্রচুর পরিমাণে কাঁচা মরিচ ফ্রোজেন করে রেখেছিলাম, কিছু পেঁয়াজ ফ্রোজেন করে রেখেছিলাম, যেগুলো খেতে খেতে প্রায় শেষের দিকে। পরবর্তীতে কোরবানি ঈদের পর আরও কিছু পেঁয়াজ আমি ফ্রোজেন করেছিলাম। তো সেগুলোই কিন্তু আমি এখন ব্যবহার করছি, এবং সেই সময় টমেটোও আমি ফ্রোজেন করেছিলাম। তো এখন যখন সবজির দাম অনেক বেশি আকাশ ছোঁয়া, বিশেষ করে কাঁচামরিচ, টমেটো, তো এখন কিন্তু আমি আরাম করে এগুলো ব্যবহার করে খাচ্ছি। হ্যাঁ, একটু মাথা ঠান্ডা রেখে এই কাজগুলো করতে হয়। যেমন ফ্রোজেন জিনিসগুলোকে আপনি যদি জাস্ট 5 মিনিট আগে বের করে এনে ব্যবহার করেন তাহলে কিন্তু ব্যাপারটা একদম ইজি। আর আপনি যদি ভুলে যান তাহলেই সমস্যা, কারণ দেখা যাবে রান্না শুরু হয়ে গেছে, আপনি ফ্রিজের থেকে সেটা বের করে আনেননি। তো একটু এই জায়গাটায় মাথা ঠান্ডা রেখে কাজ করলে দেখা যাবে ফ্রোজেন করে রাখা সবজিগুলো আপনার ভীষণ কাজে আসবে। আমার অন্তত ভীষণ কাজে আসছে এই সময়ে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু পাট শাকটা বাগার দিয়ে নিচ্ছি। অনেকে বাগার বলেন, অনেকে সম্বার বলেন, তো আমি আমার মতন করেই বললাম বাগার দিয়ে নিচ্ছি। তারপর আমি রান্না করতে চলে আসবো। আজকে একটু মুরগি রান্নাও হবে, আবার সেই সাথে একটু মাছ রান্নাও হবে। দেখা যাক অন ক্যামেরায় কতটুকু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর তাছাড়া যেহেতু নতুন একটা শিপমেন্ট হয়েছে, বেশ কিছু প্রি বুকিং প্রোডাক্ট আমাকে পার্সেল করে পাঠিয়ে দিতে হবে, এবং বিজনেসের আরও কিছু টুকিটাকি কাজ আছে। এগুলো নিয়েও যেহেতু একটু ব্যস্ততাটা বেশি, তাই বুঝতে পারছি না ঠিক কতটুকু সাংসারিক কাজ আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারবো। এবার মুরগিটা একটু ডিফারেন্ট করে রান্না করেছি। প্রথমেই তেলের মধ্যে পেঁয়াজ, গরম মশলা, লবণ, হলুদ, মরিচ গুঁড়ো দিয়ে মুরগিটাকে একটু বেশ ভালো করে ভেজে নিয়ে তারপর আমি বাকি মশলা টশলা দিয়ে মুরগিটাকে কষিয়েছি। আমার মেয়েদের বক্তব্য হচ্ছে, আম্মু তোমার হাতের রান্না, বিশেষ করে মুরগি রান্না, কোনোভাবেই ভালো লাগছে না। আমি বিভিন্নভাবে চেষ্টা করছি কিন্তু তাদের ভালো লাগছে না। কিন্তু এবারের মুরগির রান্নাটা খেয়ে নাকি ওদের একটু ডিফারেন্ট মনে হয়েছে। আল্লাহ ভালো জানে কি করে খাওয়ালে তাদের খেতে ভালো লাগবে। আর এখানে আমার রান্নার দোষ দেওয়া উচিত না। এক মুরগি খেতে কত ভালো লাগে মানুষের, একটু তো মাছ টাছগুলো সবজি খেলেও তো পারে না, সেগুলোও তাদের ভালো লাগে না। কী যে অদ্ভুত দুটো প্রজাতির প্রাণী আমার ঘরে আমি জন্ম দিয়েছি এবং তাদের লালন পালন করছি। আল্লাহ মালুম এগুলোকে কিভাবে আমি খাদ্য শেখাবো এবং কিভাবে বড় করব। যাই হোক, এ পর্যায়ে আবারও আমি একটু বেশি করে মশলা দিয়ে আবারও রান্না শুরু করেছি। প্রথমেই অল্প একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে তেলে ভেজে নিয়েছিলাম, তারপর আদা রসুন বাটা দিয়েছি, এবং পরে এখন আবার বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটা হতে হতে আমি আমার ড্রয়িং রুমটাকে একটু গুছিয়ে নিব এবং অন্যান্য কাজ যেগুলো আছে সেগুলো শেষ করে নেব। শুক্রবার দিন এমনিতেই আমি কেন জানি কাজের কোনো তাল পাই না, তার মধ্যে যখন বাজারের বিষয়টা থাকে তখন বড্ড বেশি হিমশিম খেতে শুরু করি। আচ্ছা, আপনাদেরও কি এরকম হয়? যাই হোক, গল্প করতে করতে এদিকে কিন্তু আমার মুরগি রান্নাটা প্রায় শেষের দিকে। বেশ ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এইটুকু ঝোলই থাকবে, এর বেশি আর শুকাতে দেব না। আর এখন এই মুরগিটার উপরে অল্প একটু টালা জিরে গুঁড়ো দিয়ে দিব। টালা জিরে গুঁড়ো দেওয়ার ব্যাপারটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। সত্যি রান্নার মধ্যে আলাদা একটা ফ্লেভার যোগ করে, আর খাবারের টেস্টটাও অনেক বাড়িয়ে দেয়। এদিকে মুরগিটা রান্না শেষ করে আমি আমার ড্রয়িং রুমটা একটু গোছাতে এসেছি। এই কর্নারটা বড্ড বেশি অগোছালো হয়েছিল। আমার মেয়েরা তাদের গল্পের বই বের করেছে এবং সেই সাথে ইউনি এসে এখানকার জিনিসপত্র এত এলোমেলো করে ফেলেছে। আজকে পুরো ড্রয়িং রুম একদম ডিপ ক্লিন করা সম্ভব না, কিংবা সব কিছু তুলে ঝেড়ে মুছে পরিষ্কার করা সম্ভব না। জাস্ট যে জায়গাটা বেশি এলোমেলো হয়ে গেছে সেটুকুকেই আমি গুছিয়ে সোজা গোছল আর নামাজে চলে যাব। তবে এর
কিন্তু আমি আবার আরেকটা রান্না বসিয়ে এসেছি। আমি একটু ঝিঙ্গা দিয়ে বাতাসি মাছের একটা চটচটি করতে দিয়ে এসেছি। তো মোটামুটি ওই রান্নাটা শেষ হয়ে গেলেই আমি চলে যাব গোছলে এবং নামাজে। আসলে আমাদেরকে তো এভাবেই ব্যালেন্স করে কাজ করে চলতে হয়। এই যে আমি এই রান্নাটা বসিয়ে রেখে চলে গিয়েছিলাম, এখনও প্রচুর পরিমাণে ঝোল আছে। আমি কিন্তু তেমন কোনো পানি দেইনি, অল্প একটু পানি দিয়েছিলাম। তো এখন দেখছি প্রচুর ঝোল বের হয়ে গেছে, ঝিঙ্গা থেকে পানি বের হয়েছে। আর এটাকে আমি একটু শুকনা শুকনা করে মাখা মাখা করেই রান্না করব। বাসায় কোনো ধনেপাতা নেই, থাকলে আমি অবশ্যই এটার সাথে ধনেপাতা অ্যাড করতাম। তো যা আছে, যেটুকু আছে সেগুলো দিয়েই কোনো রকমে রান্নাটা শেষ করেছি। আর এই পর্যায়ে রিয়েলাইজ করছি যে এরপর যখন কোনো সবজি ফ্রোজেন করব, তখন অবশ্যই ধনেপাতা কুচিটাকেও আমি ফ্রোজেন করে রাখার চেষ্টা করব। গত বছর করেছিলাম, কিন্তু এবছর আসলে স্কিপ হয়ে গেছে, নানান ব্যস্ততায় করা হয়নি। এটা একদম মাগরিবের পরের একটা অংশ। আমি আমার মেয়েকে কোচিং থেকে আনার পথে কিছু নাস্তা কিনে নিয়ে এসেছি। তো আমি একটু বড়সড় একটা ব্রেড নিয়েছি, কারণ আমার মেয়েরা আজকাল রাত্রেবেলা মাঝে মাঝে স্যান্ডউইচ খায়, সকালবেলাও খায়। আর আমি যেহেতু চিকেনের পুর রেডি করে রাখি, ওরা ওদের পছন্দ মতন ব্রেডের সাথে ইউজ করে খায়। তো সেই জন্য একটু বড়সড়ই একটা ব্রেড এনে রেখেছি, ওরা ওদের পছন্দ মতো নিয়ে খাবে। আর আমার এই যে ব্রেড বক্সটা আমি এনেছি চায়না ইম্পোর্টেড, সেই বক্সটাতেই রাখলাম। এটা এখন জাস্ট ফ্রিজে ঢুকে রাখলেই হয়। এই বক্সটার সবচেয়ে বড় সুবিধা কি জানেন? এই বক্সটা আপনি ফ্রিজের এক কোনায় ফেলে রাখেন, খুব বেশি জায়গা খাবে না, লম্বাটা একটু বড়, 13 ইঞ্চি। বাট খাবার দাবার আপনি আরাম করে এখানে রাখতে পারবেন। ব্রেডে যে একটা বৃষ্টির মৌসুমে ফাঙ্গাস চলে আসে, সেই সমস্যাটা হবে না। আর যেদিন ব্রেড থাকবে না, মুড়ি ভরে রাখেন, ডাল ভরে রাখেন, শুকনো খাবার রাখেন, বিস্কিট রাখেন, চাইলে আপনি নুডলস রাখেন, যে কোনো কিছু রাখতে পারেন। তো আসার সময় বেশ কিছু নাস্তাও নিয়ে এসেছিলাম, বাচ্চারা এখন এই নাস্তাগুলো খাবে। ওদেরকে বললাম, নাও তোমরা তোমাদের মতন করে নাস্তাগুলো খাও, ডিনার দিতে একটু দেরি হবে। এদিকে এসে দেখলাম আমার জন্য একটা পার্সেল চলে এসেছে। তো চলুন এই পার্সেলটা ইনবক্স করি, দেখি কোথা থেকে এলো। এই পার্সেলটা আপনাদের সবার পরিচিত ফেসবুক পেজ এবং সবার পরিচিত ইউটিউব চ্যানেল হীরা বাসনালী থেকে এসেছে। আমাদের হীরা লাইফস্টাইলের হীরাপুর কাছ থেকে এসেছে। তো আমার দুটো জিনিস কেনার ছিল, সেই সাথে কিন্তু আমি একটা জিনিস ফ্রি গিফটও পেয়ে গিয়েছি। আমার নিজের প্রয়োজনেই আমি আপুকে বলেছিলাম যে এই দুটো জিনিস পাঠাও, সাথে একটা গিফট পাওয়াতে সত্যি বলছি মনটা কিন্তু খুবই খুশি হয়ে গেছে। তো চলুন কী কী এসেছে সেগুলো একটু দেখাই। সবচাইতে বড় কথা আপুর প্যাকেজিং, এত সুন্দর প্যাকেজিং। মানে কয় টাকার জিনিস দিয়েছে সেটা বিষয় না, কিন্তু সেটাকে কিভাবে প্যাকেট করে দিয়েছে এটা অনেক বড় ম্যাটার করে। আপনার জিনিসের প্রতি, আপনার কাজের প্রতি ভালোবাসা ডিপেন্ড করবে আপনার প্যাকেজিংয়ের উপরে। বিশেষ করে যারা সিরামিকের কাজ করে তারা এটা খুব ভালো করে জানে। তো যাই হোক, আমার কাছে তো প্যাকেজিংটা দুর্দান্ত লেগেছে। আপু মাঝখানে বিভিন্ন রকমের সস এনেছিল, তো আমি সেই সময় এই বড় ম্যাগি সসটা অর্ডার করে রেখেছিলাম। আমার ইউনি কিন্তু খুব খুশি, নতুন একটা কার্টুন এসেছে, সেখান থেকে বিভিন্ন জিনিসপত্র বেরোচ্ছে এটা দেখে। তো তার কাছে আমি এগুলো এগিয়ে দিলাম, আর আস্তে আস্তে এই জিনিসগুলো আমি সরিয়ে সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কী এসেছে। এগুলো খুব নোন জিনিস, এগুলো সবার ঘরেই 2-4টা করে আছে। আমি অনেক লেটে কিনলাম। আমি আসলে কিছু কিছু ক্ষেত্রে এরকম লেট করেই জিনিসপত্র কিনি। আমার কাছে মনে হয় ঠিক যতক্ষণ পর্যন্ত আমার খুব বেশি প্রয়োজন না হবে ততক্ষণ পর্যন্ত আমি কিনবো না। যখন আমি মনে করব আমার সংসারের জন্য জিনিসটা সত্যিই প্রয়োজনীয়, ঠিক তখন গিয়েই আমি কোনো কিছু কিনি। এটা আমার নিজস্ব চিন্তাধারা। ইচ্ছে হলেই আসলে আমি কোনো কিছু কিনে ফেলি না। যাই হোক, আজকে আসলে এই প্লেটগুলো আপনারা সবাই দেখেছেন। রাউন্ড যে গোল প্লেটগুলো আছে সেটা সবচাইতে বড়টা নিয়েছি এবং একটু ছোট, এই দুটো সাইজ নিয়েছি। আমি এই দুটো বিভিন্ন পারপাসে ইউজ করতে পারবো। অলরেডি কিন্তু আমি বেস্ট বাই থেকে এইরকম সাদা প্লেটেরই একটা প্লাস্টিকের নিয়েছি, কিন্তু এগুলো কাচের। যেহেতু এগুলো কাচের না, সিরামিকের। যেহেতু এগুলো সিরামিকের, তো আমার মনে হয় এগুলো আমি মাল্টিপারপাস ইউজ করতে পারবো, খাবার দাবারও রাখতে পারবো, সেই সাথে আবার আমি সাজাতে চাইলে সাজাতেও পারবো। আর এটার সাথে একটু ছোট সাইজের একটা এসেছে, বড় একটা নিয়েছি, ছোট একটা নিয়েছি, দুটো নিয়েছি। আপনাদেরকে আমি ক্লোজলি দেখাবো, তখন আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন। তবে সব কিছুর মধ্যে বেশি পছন্দ হয়েছে আপুর পাঠানো গিফটটা। এত সুন্দর ছোট্ট একটা সাদা পাতিল এবং ছোট্ট একটা সসের, এত ভাল লাগছিল দেখতে, মানে সত্যি বলছি মনটাই ভরে গিয়েছে। আমি বারবার ওটা ঘুরিয়ে ফিরে দেখছিলাম। আমাদের নিজেদের দেশে কত সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে, তাই না?
আসলে সব কিছু ডিপেন্ড করবে আপনি কিভাবে সাজাবেন, কিভাবে গোছাবেন তার উপর। যাই হোক, এগুলো আমাদের হীরাপুর কাছ থেকে এসেছে, যেগুলো পেয়ে আমার মন তো খুশিতে একেবারে আটখানা। আর অন্যদিকে আমার ইউনির মনটাও খুশিতে আটখানা, সে একটা নতুন কার্টুন পেয়েছে। তো আজ এই পর্যায়ে থেকে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আজ এই পর্যায়ে থেকে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে আগামী পর্বে নতুন কোনো কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ডেঙ্গুর সময় চলে এসেছে, সবখানেই ডেঙ্গুর সতর্কতা বেড়েছে। অবশ্যই নিজের বাগান এবং বাসা সব কিছু খেয়াল রাখবেন। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।